প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রানীকুমারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। ইতিপূর্বেই তোমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো দেখেছো। আজকেও আমি তোমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ্যের বিষয় শব্দের যোগ্যতার বিকাশ ও বাংলা। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ শব্দের যোগ্যতার বিকাশ ও বাংলা এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মনোযোগ সহকারে কাজটি শুরু। প্রথমে আমরা জেনে নিই যে শব্দের কী ধরনের ব্যবহার হয়। বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে যাদের আবিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে যথেষ্ট প্রভেদ লক্ষ্য করা যায়। এই প্রভেদগুলো বিভিন্নভাবে দৃষ্ট হয়। তো আমরা এখানে কতগুলো দেখি একটু। প্রথমত আছে আমাদের শিষ্ট রীতি বা রীতিসিদ্ধ প্রয়োগ। আমরা বলি ছাত্রটির মাথা ধরো। এখানে মাথা শব্দটির সাথে এই আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে মাথা বলতে শরীরের কোনো বা দেহের কোনো অংশ বিশেষকে বোঝায় না বুঝিয়ে বোঝায় কি মেধা, ছেলেটির মেধা। তাহলে এটা প্রয়োগটা একটু ব্যতিক্রম। তাহলে দেখা গেল যে শিষ্ট রীতি বা রীতিসিদ্ধ প্রয়োগ রীতি অনুযায়ী মাথা শব্দটির অর্থ হলো মেধা। ছাত্রটির মাথা ভালো মানে ছাত্রটির মেধা। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে বা আরেকটি শব্দের অর্থ সংকোচ। শব্দের অর্থের সংকোচ। সংকোচটা কি? যে ইনি আমার বৈবাহিক। এখানে বৈবাহিক শব্দটি বিবাহ সূত্রে সম্পর্কিত, কিন্তু এখানে আমরা এই শব্দটির সাথে বিবাহ শব্দের কোনো সম্পর্ক নেই। এখানে যে বিষয়টি দেখানো আছে সেটা হলো যে এখানে বৈবাহিক বলতে ছেলে বা মেয়ের শ্বশুরকে বোঝায়। ছেলে বা মেয়ের শ্বশুরকে বোঝায়। তাহলে এখানে অর্থে কি করছে? সংকোচ। শব্দের অর্থান্তর প্রাপ্তি। শব্দের অর্থান্তর মেয়ের শ্বশুর বাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে। এখানে তথ্য শব্দটি আমরা লক্ষ্য করি যে তথ্য শব্দটির আবিধানিক অর্থ হল সংবাদ, কিন্তু এখানে কিন্তু এই তথ্যটি সংবাদ হিসাবে ব্যবহার হয়নি, হয়েছে অন্য কোনো অর্থ। কি? যে ছেলে বা মেয়ের শ্বশুর বাড়ি তথ্য পাঠানো হয়েছে। তথ্য শব্দটি এখানে ব্যবহার হচ্ছে উপঢৌকন হিসাবে। আমরা ছেলে বা মেয়ের শ্বশুর বাড়িতে যখন তথ্য পাঠাই তখন অনেকগুলো জিনিস একত্র করে একটা লার্কেসে ভরে বা বিটকেসে ভরে তারপরে পাঠিয়ে দেয়, সেটা হলো তথ্য পাঠানো হয়েছে। সেখানে অনেক কিছু থাকে, কাপড়, সোনা, সিঁদুর, শাখা, হিন্দু রীতি অনুসারে ওগুলো থাকতে পারে। সবগুলো মিলিয়ে হলো তথ্য। তাহলে দেখা যায় সেটা কি হলো? শব্দের কি হলো? অর্থান্তর প্রাপ্তি ঘটলো। তাহলে ব্যবহারিক অর্থটা একটু অন্যরকম হয়ে গেল। আরেকটা দেখতে আমরা শব্দের উৎকর্ষ প্রাপ্তি। শব্দের উৎকর্ষ মানে কি? যে শব্দটা আছে শব্দটা আরো একটু মানে উৎকর্ষ, উন্নত হলো। এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি যে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। তো রামকৃষ্ণ পরমহংস দেব, এখানে আমরা একটা শব্দ লক্ষ্য করি পরমহংস। পরমহংসের শব্দটির অর্থ হলো কি? হাস। কিন্তু এখানে হাস না বুঝিয়ে কি বোঝানো হয়েছে? একজন সন্ন্যাসীকে বোঝানো হয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেব মানে রামকৃষ্ণ একজন সন্ন্যাসী। এখানে অর্থের উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে। শব্দের অপকর্ষ বা অধোগতি বোঝায়। আমরা প্রায়ই করে থাকি জ্যাঠামি করো না অথবা পাকামো করো না। এই যে জ্যাঠামো এবং পাকামো এই শব্দ দুটো, জ্যাঠামো বলতে জ্যাঠাকে বোঝায় নাই। জ্যাঠা বাপের বড় ভাই, তাকে না বুঝিয়ে জ্যাঠামো
এখানে দৃষ্টতা অর্থে ব্যবহার করা হয়েছে। কাজে এখানে শব্দের কি করছে, শব্দের অপকর্ষ বা পদগতি বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দের যে যোগ্যতার বিকাশ সেই অংশগুলো আজকে তোমরা এই ক্লাসে দেখলে। আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝালাম। তারপরে আবারও আমি বলতেছি যে শব্দের পাঁচভাবে এই ব্যবহারিক বা যোগ্যতার বিকাশটা হতে পারে। প্রথমত শিষ্টরীতি বা রীতিসূত্র দ্বয় গঠিত, 2 নম্বর শব্দের অর্থ সংকোচে, 3 নম্বর শব্দের অর্থান্তর প্রাপ্তিতে, 4 নম্বর শব্দের উৎকর্ষ প্রাপ্তিতে, 5 নম্বর শব্দের অপকর্ষ বা অধোগতি বোঝাতে। আশা করি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখি আমরা যে শব্দের এই ব্যবহার কয় ধরনের হতে পারে। শব্দের ব্যবহার হতে পারে 2 ধরনের। তাহলে দেখো, তাহলে শব্দের ব্যবহার কয় ধরনের? 2 ধরনের। ঠিক আছে, বাচ্যার্থ আর হলো লক্ষার্থ। এখন বাচ্যার্থ কাকে বলে? শব্দের যদি তার আবিধানিক অর্থে ব্যবহৃত হয়, অথবা যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত হয় তাদেরকে বলে শব্দের বাচ্যার্থ। আর লক্ষার্থ হলো ব্যবহারিক অর্থ, অর্থাৎ আমরা প্রাথমিক বা প্রতিদিন যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলো হলো তার ব্যবহারিক শব্দ। সংজ্ঞাটা হলো যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহার না হয়ে অন্য কোনো অর্থে বা ব্যবহারিক অর্থে ব্যবহৃত হয়, ওই অর্থগুলোই তাদের লক্ষার্থ। তাহলে বুঝতে পারছি তাহলে শব্দের ব্যবহার কয় ধরনের? 2 ধরনের। এটা পরীক্ষা অনেক সময় তোমাদের ওই বহু নির্বাচনী প্রশ্নে আসে যে শব্দের ব্যবহার কয় ধরনের? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। আমরা 5 ধরনের শব্দের ব্যবহার পেয়েছি। আবার শব্দের ওই শ্রেণী বিভাগে ওখানে 3 ধরনের শব্দ পাইছি। অনেকে এই শব্দটা ভুল উত্তর দেয়। তাহলে শব্দের যখন আমরা দেখব কি ব্যবহার, শব্দের ব্যবহারটা কয় ধরনের? 2 ধরনের। এটা নৈবেদিক থাকে, তাহলে আমরা সেটা গ্রহ করি। এটা কয় ধরনের হবে? শব্দের ব্যবহার 2 ধরনের। একটা হলো বাচ্যার্থ আর একটা হলো লক্ষার্থ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসি বাগধারা। বাগধারাগুলো হলো আমরা এমন কিছু কোনো শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে ওঠে তখন তাদেরকে বলা হয় বাগধারা। তখন সে সকল শব্দ সমষ্টি নতুন অর্থান্তর প্রাপ্তিও ঘটিয়ে থাকে। তো আমরা দেখি কতগুলো শব্দ আছে, যেমন মুখ আছে একটি শব্দ। মুখ যদি আমরা সম্মান বাঁচায়, তাহলে মুখ মানে কি? সম্মান বাঁচায়। এই ছেলে বংশের মুখ রক্ষা করবে, ছেলে বংশের মুখ রক্ষা করবে, এরকম বাক্য থাকে। ছেলে বংশের মুখ রক্ষা করবে। মুখ শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে? তাহলে এখানে মুখ শব্দটি ব্যবহার হয়েছে যে সম্মান বাঁচানো। এরকম আরো ব্যবহার আছে হাত শব্দটি ব্যবহার আমরা যে হাত ছাড়া, আমরা যদি বলি যে হাত ছাড়া, হাত ছাড়া মানে কি? হস্ত যুক্ত হওয়া। টাকাগুলো হাত ছাড়া হয়ে গেল, তাহলে টাকাগুলো চলে গেল, হাত ছাড়া হয়ে গেল। তাহলে এটা বাগধারার একটা নতুন প্রয়োগ। মাথা আমরা একটা ছেলেটির মাথা ভালো, এখানে মাথা বলতে কি বোঝানো হয়েছে? মেধা আছে। কাঁচা এবং পাকা, এই দুটো শব্দ হলো কি? বিশেষণ। বিশেষণের এই দুটোর দ্বারা যা বোঝায় তা হলো যে কাঁচা আম বলতে কি বুঝবো আমরা? অপরিপক্ব আমগুলো
কাঁচা, কাঁচা আম টক হয়, কাঁচা আম টক হয়, তার মানে অপরিপক্ক, পাকেনি। আর পাকা, পাকা মানে কি? দক্ষ। এখানে দক্ষ বলতে লেখাটি বা রান্নাটি পাকা হাতের, এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না। এখানে পাকা বলতে তাহলে কি বোঝাবো আমরা? দক্ষ বোঝাবো। তাহলে বাগধারা আরো অনেক প্রয়োগ আছে, তোমাদের বই অনেকগুলো বাগধারা আছে, যে বাগধারাগুলো থেকে অনেকগুলো নৈবেদিক তোমাদের থাকে। তোমরা এই অংশটুকু আরো ভালো করে পড়বে, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।